সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। নমস্কার, ফুটবল আড্ডা চ্যানেলে আপনাদের স্বাগত। ডুরান্ড কাপ ফাইনালে 23 তারিখে আবার মোহনবাগান ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে। আর সামান্য কিছু পরিসংখ্যান আপনাদেরকে দিয়ে দিচ্ছি। মোট 23 বার মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ডুরান্ডে মুখোমুখি হয়েছে এবং এর ফলাফল হচ্ছে 10 বার ইস্টবেঙ্গল জিতেছে, 8 বার মোহনবাগান জিতেছে, 5 বার ড্র হয়েছে। আর যদি ডুরান্ড কাপ ফাইনালের কথা বলি, ডুরান্ড কাপ ফাইনালে মোহনবাগান ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছে টোটাল 9 বার। সেখানে 5 বার ইস্টবেঙ্গল জিতেছে, 4 বার মোহনবাগান জিতেছে এবং এই 23 তারিখে 10ম বার দেখা যাক কি ফলাফল হয়। আর যদি সামগ্রিকভাবে চ্যাম্পিয়নশিপের কথা বলি, সেখানে কিন্তু মোহনবাগান এগিয়ে আছে। মোহনবাগান 17 বার ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েছে, ইস্টবেঙ্গল 16 বার হয়েছে। মোহনবাগানই কিন্তু একমাত্র দল যারা দুবার হ্যাটট্রিক করেছে ডুরান্ড জেতার, মানে পরপর 3 বার, এরকম 2 বার হয়েছে। আর মোহনবাগানই প্রথম দল যারা সেনাবাহিনীর বাইরের টিম হয়েও ডুরান্ড কাপে প্রথমবার অংশগ্রহণ করেছিল, মানে তাদেরকে অ্যালাউ করা হয়েছে। টিকিটের যে সিনারিও ফাইনালে, এটা আমি এর আগে একটা দুটো ভিডিওতে আগের বছরে তখন বলেছিলাম যে যবে থেকে ডুরান্ড কাপ কলকাতায় হচ্ছে তবে থেকে কিন্তু বিশেষ করে ফাইনালের দিন একটা টিকিটের আকাল দেখা যাচ্ছে। আমি জানতাম না বা আমি জানিও না যে যখন দিল্লিতে ডুরান্ড কাপটা হতো তখন টিকিট বন্টন কিভাবে হতো, কিন্তু এখন যা পরিস্থিতি তাতে আমার আপনার মতো সাধারণ দর্শকদের জন্য বা সাধারণ সমর্থকদের জন্য শুধুমাত্র 16,000 করে টিকিট বিক্রি হয়েছে, মানে 16,000 মোহনবাগানের, 16,000 ইস্টবেঙ্গল। 12টায় বিক্রি শুরু হয়েছে, 12টা 15-র মধ্যে 16,000 টিকিট মোহনবাগান সাইডে শেষ, ইস্টবেঙ্গল সাইডে হয়তো এখনো কিছু বেঁচে আছে। এখন যুবভারতীতে বর্তমান দর্শক আসন যেটা আছে, দর্শক ধারণ ক্ষমতা যেটা আছে 65,000। তাহলে 32,000 টিকিট ছাড়া হচ্ছে সাধারণ ফুটবল প্রেমীদের জন্য, মানে আমার আপনার জন্য। আর 33,000 যেটা আছে সেটা কমপ্লিমেন্টারি হিসাবে বন্টন করা হবে। এখন আমরা ভুক্তভোগী, আমরা এর আগে দেখেছি যে কমপ্লিমেন্টারি হিসাবে টিকিটগুলো যে বড় বড় কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের অফিসে পাঠানো হয় বড় বড় আধিকারিকদের কাছে, তারা বেশিরভাগই হচ্ছে ফুটবল প্রেমী নয়, ফুটবলকে তারা ভালোবাসে না, ফুটবল দেখতে আগ্রহীও নয়। তারা সেই টিকিটগুলোকে তাদের অধস্তন কর্মীদের বা চেনা জানা লোকদের দিয়ে দেয়, সেইগুলো তাদের হাত, মানে সেই সূত্রে মারফত ঘুরে এসে চোরাকার বাড়িতে হাতে পড়ে, মানে যারা টিকিট ব্ল্যাক করে। গত বছরের ফাইনালে 200 টাকার টিকিট কিন্তু প্রায় 1,000 টাকা অব্দি গেছিল। মাঠে যারা গেছে ভুক্তভোগী তারা জানে যে 200 টাকার টিকিট 800 টাকা, 1,000 টাকা এরম ভাবে চাওয়া হচ্ছে। এখন যেহেতু সেনাবাহিনী কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গ স্টেডিয়ামগুলো সুবিধাগুলো নিচ্ছে, আমার মনে হয় রাজ্য ক্রীড়া মন্ত্রক এবং আইএফএর বসা উচিত সেনাবাহিনীর সাথে, বিশেষ করে এই ফাইনালে টিকিট বন্টনের ব্যাপারটা নিয়ে কিন্তু বলা উচিত যে এতে কিন্তু সাধারণ যারা সমর্থক, যারা দূর দূরান্ত থেকে নিজের পছন্দের দলের জয় দেখতে আসে, যারা একদম 3-4টে জেনারেশন ধরে একটা টিমকে সাপোর্ট করছে, তাদের কিন্তু টিকিটটা পাওয়া আগে জরুরি। জানি না এটা নিয়ে কোনো কথা আদৌ ভবিষ্যতে উঠবে কিনা, কিন্তু এটা বলা উচিত। এই ভিডিওটা যদি কোনোভাবে ক্রীড়ামন্ত্রীর কাছে পৌঁছায়, অন্তত এই ব্যাপারটা আপনারা সেনাবাহিনীর সাথে আলোচনা করে দেখুন। এতে সাধারণ সভ্য সমর্থক কিন্তু ব্যথিত হচ্ছে, তারা বঞ্চিত হচ্ছে। ডুরান্ড কাপ নিয়ে যেটুকুনি বলার আমি তো বললাম। আমার মতে দেখুন, আমি বলবো অন্তত এবছর ফাইনালে মোহনবাগানকে আমি এগিয়ে রাখছি, কারণ শুরু থেকেই মোহনবাগান খুব ভালো ছন্দে আছে বলবো না, কিন্তু মোহনবাগান জিতেছে, প্রত্যেকটা ম্যাচ জিততে জিততে এসছে। মোহনবাগানের প্লাস পয়েন্ট হচ্ছে মোহনবাগান কিন্তু সমস্ত আইএসএল দলের বিরুদ্ধে খেলেছে, যেটাকে বলতে পারি শক্ত প্রতিপক্ষ, এবং তাদেরকে যেভাবেই হোক, সে টাই ব্রেকারে হোক, যেভাবেই হোক হারিয়ে জিতে এসছে।
নর্থ ইস্টে মাঠে আপনারা সবাই দেখেছেন কিরকম জল ছিল। এই মাঠে ভালো ফুটবল খেলা তো সম্ভব নয়, সেখানে খেলতে হয়েছে। চোট আঘাত লাগেনি, এটা একটা বড় ভাগ্য ভালো। সেখান থেকেও মোহনবাগান জিতে ফিরেছে, যার জন্য ফাইনালে খেলবে, সেমিফাইনাল জিতে ফিরেছে। ডুরান্ড কমিটিকে উচিত আরো একটুখানি ফুটবলারদের কথা ভাবা, ফুটবলের স্বার্থে কথা ভাবা। দেখুন, প্রতি 3 দিন অন্তর কিন্তু মোহনবাগানকে ম্যাচ খেলতে হচ্ছে, মানে 3 দিন অন্তর বলবো না, 3 দিনের দিন। কারণ কালকে খেলেছে মোহনবাগান সেমিফাইনাল, আজকে শুক্রবার, শনিবার, আবার রবিবারে ফাইনাল খেলতে হবে। কোয়ার্টার ফাইনালতেও কিন্তু সেম জিনিস হয়েছে, কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল, সেমিফাইনাল থেকে ফাইনাল। তো একটা দলের পক্ষে তো এরকম প্রত্যেক দিন একটা অতিমানবিক পারফরমেন্স করা সম্ভব না। এই বিষয়টা ফুটবলের স্বার্থে অন্তত আপনারা চিন্তা ভাবনা করুন এবং সেই অনুযায়ী শিডিউলটাকে বানান, যাতে কোনো একটা দলের ওপর বাড়তি চাপ না পড়ে যায়। একটা প্রেক্ষাপট খালি আমি একটুখানি বলে নিচ্ছি, আরো 2-3 মিনিট সময় নেব। সেটা হচ্ছে এই আইএসএল যখন শুরু হয় 2014 সালে, তখন বলা হয়েছিল যে এটা একটা বিনোদনমূলক একটা টুর্নামেন্ট, ভারতবর্ষে ফুটবলকে জনপ্রিয় করতে এবং বিশ্বের দরবারে ভারতবর্ষে ফুটবলকে খানিকটা চেনাতে এই টুর্নামেন্টটা করা হচ্ছে। আস্তে 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 এই টুর্নামেন্টটাকে মুখ্য টুর্নামেন্টের দিকে নিয়ে যাওয়া হলো, যে এটাই টুর্নামেন্ট নাম্বার 1, মানে জাতীয় লিগ নাম্বার 1। আই লিগকে 2 করে দেওয়া হলো। মোহনবাগান যেবার লাস্ট জিতলো আই লিগ 2018, সেই 2019-এর থেকে কিন্তু আইএসএল হয়ে গেল দেশের 1 নম্বর লিগ। সমস্যা হচ্ছে এর সাথে সাথে যারা আই লিগ খেলেছে এতদিন ধরে সুনামের সাথে, অনেক দিনকার চ্যাম্পিয়ন, এবং যারা ভারতবর্ষে ফুটবলকে 60 বছর, 70 বছর, 100 বছর, 120-30 বছর ধরে সেবা করে এসছে, তাদেরকে সোজা দরজা দেখিয়ে দেওয়া আছে যে তোমরা কি এতদিন কিছু খেলোই নি, তোমরা ফুটবলে কিছুই জানোই না, তোমরা এখান থেকে এসো। এখন এই 14 থেকে আর 18, 5 বছর প্রচুর চেষ্টা হয়েছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে যাতে শেষ করে দেওয়া হয়। অর্থনৈতিকভাবে, অন্যান্য দিক থেকে প্রেসার করে প্রচুর চেষ্টা করা হয়েছে, কিন্তু আজকে দেখুন কি অবস্থা। আজ ফাইনাল যেটা হচ্ছে সেটা মোহনবাগান আর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। যে ফ্র্যাঞ্চাইজি দলগুলো একটা সময় খুব বলেছিল যে আমরাই এখন দেশের সেরা দল বা কলকাতার সেরা দল, তারা এখন কোথায়? তৎকালীন যিনি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন, তিনি শিল্পপতি, তিনি পুরো সত্ত্ব বিক্রি করে দিয়েছিলেন আর এক শিল্পপতি একটা সংস্থাকে, জানি না ভেতরে আন্ডারস্ট্যান্ডিং কি ছিল। সেই গোষ্ঠী যারা এই 15 বছর ফুটবল চালিয়েছে, 14 থেকে নিয়ে আপ টু ধরে নিন 24 অব্দি, 10, 11 বা 12 বছর, তারা কার্যত ফেডারেশনকে হাতে পুতুল বানিয়ে রেখে দিয়েছিল। ফেডারেশনে কোনো কথা বা কোনো কিছু শুনতো না, তাদের ইভেন প্রতিনিধিদের ভালো করে হয়তো টিকিটও দেওয়া হতো না ম্যাচ দেখতে আসার জন্য বা কিছু। সেইখান থেকে যখন এই অব্যবস্থা, এই সমস্ত নিয়ে একটা ঝামেলা হয়, সুপ্রিম কোর্টের একটা অন্তর্বর্তীকালীন আদেশে নির্বাচন হয় এবং একটা টেম্পোরারি কমিটি গঠিত হয়, যেখানে কল্যাণ চৌবে সভাপতি হয়। বলা হয়েছিল যে যখন সুপ্রিম কোর্ট অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নতুন সংবিধান বানাবে, তারপরে কিন্তু আবার ইলেকশন হবে। তো ইলেকশন কিন্তু হয়নি। কেন হয়নি, এটা খুব আশ্চর্যের ব্যাপার। তখন একটা হাইফাই ফলাফলে জিতে এসেছিলেন কল্যাণ চৌবে, 30-1 ভোটে বাইচুং ভুটিয়াকে পরাজিত করেছিলেন। কিন্তু কোনোভাবে কিন্তু ইলেকশনটা, যেটা টেম্পোরারি কমিটি বলে কোর্ট বলেছিল এখন কাজ চালাও, যাতে ফিফার যে ব্যানটা এসে গেছিল ব্যানটা যাতে উঠে যায়, তারপরে কিন্তু অবাক কাণ্ড, ইলেকশন হয়নি, পার্মানেন্ট কমিটি কিন্তু গঠিত হয়নি। জানি না ভেতরে কি ব্যাপার। বাইচুং ভুটিয়া, যিনি এখন বড় বড় কথা বলেন এবং যিনি ফেডারেশনের বিরোধিতা করেন, তার ভূমিকা আমি একটুখানি মনে করিয়ে দিতে চাই। যখন মোহনবাগান এবং ইস্টবেঙ্গল মাঝে মাঝে কথা বলছিল এফএসডিএল এর সাথে যে আইএসএল এ কিভাবে অন্তর্ভুক্ত হওয়া যায়, তখন যে বিরোধিতা করেছিল সেটা কিন্তু বাইচুং ভুটিয়া। উনি যুক্তি দেখিয়েছিলেন যে মোহনবাগান ইস্টবেঙ্গলে তো নিজেদের মাঠই নেই, তাহলে মোহনবাগান ইস্টবেঙ্গল কি স্বার্থে আইএসএল খেলতে আসবে। শুধু তাই নয়, মোহনবাগানকে বলা হয়েছিল আপনারা গিয়ে খেলুন দুর্গাপুরে, আর ইস্টবেঙ্গলকে বলা হয়েছিল আপনারা গিয়ে খেলুন কল্যাণীতে।
বা শিলিগুড়িতে। মানে ভেবে দেখুন, কলকাতায় যে দলটা 100 বছর 130 বছর ধরে খেলছে, তাদের বলা হয়েছে যে কলকাতায় তোমরা খেলতে পারবে না, অন্য জায়গায়। তো অনেক কিছু হয়েছে, আমি জাস্ট একটু মনে করিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাইচুং ভুটিয়া ভূমিকা ছিল তখনকার। এই বাইচুং ভুটিয়া কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলে খেলেই বড় হয়েছে। আর কল্যাণ চৌবের নেতৃত্বে ফুটবল ফেডারেশন সব দিক থেকে ব্যর্থ। মানে ভারতীয় ফুটবলকে দিশা দেখাতে ব্যর্থ, কোন পথে যেতে চায়, কি করতে চায়, কোনো কিছু ঠিক নেই। আচ্ছা, এই যে অনিয়মের সাথে আইএসএল কে দেশের 1 নম্বর লিগ করে দেওয়া হলো, বাকি দলগুলোকে কার্যত বের করে দেওয়া হলো লিগ থেকে, চার্চিল ব্রাদার্স, ডেম্পো, সালগাঁওকার, আরো যে সমস্ত দলগুলো ছিল, জেসিটি, মোহনবাগান ইস্টবেঙ্গলকে তো নিতে বাধ্য হয়েছে, কারণ তার ফলাফলটা আজকে আমি আবারও বলছি যে 23 তারিখে যে ফাইনালটা হবে সেটা কিন্তু হবে মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে। জামশেদপুর তারা ছেড়ে দিল, দেখুন আবার চার্চিল ব্রাদার্স কিন্তু ফিরে আসছে। জামশেদপুর লাইসেন্স তারা ছেড়ে দিল। এটিকে কলকাতা তারা কিন্তু লাইসেন্স ছেড়ে দিল, সেই জায়গাটা মোহনবাগান খেলছে। এবং হায়দ্রাবাদ এফসি তারা লাইসেন্স ছেড়ে দিয়েছে, সেই জায়গায় দিল্লি এফসি খেলছে। উড়িষ্যার অবস্থা খুব খারাপ, টিম টিম করে দলটা চলছে। ঘুরে ফিরে কিন্তু সেই মোহনবাগান ইস্টবেঙ্গলেই আসতে হবে। এই যে দলগুলো, এরা কিন্তু একটা লিগ্যাসি ক্যারি করে, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান। এই দলগুলোকে এইভাবে তোলা যাবে না, মুছে দেওয়া সম্ভব না। আরে জেনারেশনের পর জেনারেশন এই দলগুলো সাপোর্ট পেয়ে আসছে। কয়েকটা শিল্পপতি মিলে যদি ভাবে যে মোহনবাগান ইস্টবেঙ্গলকে তুলে দেবে, তাদের জন্য 23 তারিখে বলবো মাঠে আসুন, দেখুন দর্শকদের আবেগ কি। আর এই যে অনৈতিক ভাবে একটা লিগকে এরকম ভাবে চাপিয়ে দেওয়া, তার ফলাফল হচ্ছে ভারতের র্যাঙ্কিং 92 ছিল, সেখান থেকে 142-এ চলে আসে। তো আমি জাস্ট বর্ণনা করলাম, ব্যাখ্যা করলাম যে কি অবস্থা। আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে সমস্ত পয়েন্টগুলো আমি রেখেছি। অবিলম্বে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নির্বাচন হওয়া উচিত। যেই আসুক, নতুন কমিটি আসুক, প্রফেশনাল ভাবে তারা সবকিছুকে শুরু করুক। আর দেখুন, এই এশিয়ান গেমসে ভারতবর্ষের ফুটবল দল, দুটো দলই, পুরুষ দল মহিলা দল অংশগ্রহণ করছেন, এটা খুব দুঃখের ব্যাপার। এটা তো ফেডারেশন জানতো যে ভারতবর্ষের ক্রীড়া মন্ত্রকের একটা পলিসি আছে যে র্যাঙ্কিং 8-এর মধ্যে না থাকলে সেই ইভেন্টকে প্রেজেন্ট করতে দেবে না, রিপ্রেজেন্ট করতে দেবে না। তো সেটা আগে থেকে তো আমাদের ফুটবল ফেডারেশন অ্যাটলিস্ট যদি কোনো স্পন্সর জোগাড় করে বলতো যে আমরা আমাদের টিম পাঠাচ্ছি, স্পন্সরটা আমরাই করবো, ভারত সরকারকে কিছু করতে হবে না, তাহলেও তো অন্তত খেলতে পারতো। তো এই সমস্ত চিন্তা ভাবনাগুলো, প্রোঅ্যাক্টিভ ভাবে চিন্তা ভাবনা করে ভারতীয় ফুটবলকে একটু এগিয়ে নিয়ে যাওয়া, এগুলো কিন্তু প্রচন্ড অভাব। আমি জানি না কবে ইলেকশন হবে, কবে নতুন দল আসবে। যাই হোক, আশা নিয়ে আমরা আছি। অক্টোবরে খুব সম্ভবত 10 তারিখ থেকে আবার আইএসএল শুরু হচ্ছে, এবং আশা করছি বেশ ভালোই লড়াই হবে। এবং আবারও বলছি, 23 তারিখে আমার কিন্তু ফেভারিট দল মোহনবাগানই। তার কারণটা আমি আগেই বলেছি। সুস্থভাবে খেলা হোক, ভালো খেলা হোক। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কি ফলাফল আশা করছেন, এবং কোনো সাজেশন থাকলে ভারতীয় ফুটবল সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, এবং যারা ফুটবল প্রেমী মানুষ তাদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ, নমস্কার।